আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু বাচ্চারা আলাইকুম কি স্যার। অবস্থা? কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা কেমন আছো? ভালো আছি স্যার। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নেবা, নাবা, হু ইজ নাবা? নিউ স্টুডেন্ট? জি স্যার। তোমার একটু ইন্ট্রোডাকশন দাও। কোথায় পড়ো, কোথায় থাকো, কোন স্কুলে? স্যার আমি শহীদ আনোয়ারে পড়ি। আমি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে ইব্রাহিমপুরে থাকি। ইব্রাহিমপুর কি ঢাকায়? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ফিজা, জারা, কি অবস্থা? সবাই কেমন আছো? আর মাইরা, মাহরিব, ফাতেমা। ফাতেমা না থাকলে ক্লাসটাই ভালো লাগে না আমাদের, না? কই ফাতেমা, ক্যামেরা অন করো। ও স্যার পাকা একটু ল্যাপটপ থেকে ফোনে আসলাম। ল্যাপটপ থেকে এজন্য ফোনে আসছো কেন? তো তুমি ল্যাপটপে মানে যাও। ল্যাপটপে আমার বাবার একটু কাজ ছিল, তো এর জন্য ফোনে জয়েন হতে হয়েছে, এর জন্য লিভ নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি না থাকলে কিন্তু ক্লাস আমাদের ভালো লাগে না, তুমি অবশ্যই থাকবা প্রত্যেক ক্লাসে। ঠিক আছে? ওকে। ঠিক আছে না? ওরে ছাড়া ওকে। ভালো লাগে বলো কোনো ক্লাস যারা? আমার তো ভালো লাগে না। আচ্ছা আসো তোমাদের। আচ্ছা তোমাদের কি লেকচার 18 পুরো শেষ করছিলাম নাকি? দাঁড়াও, লেকচার 18 দিয়ে শুরু করবো। ফাতেমা কি পড়বো আজকে আমরা, ফাতেমা? গল্প শুনান। আচ্ছা আচ্ছা ছোট নাবা, গল্প। let me introduce myself to you. I'm Abdullah bin Kaiser. I have completed my master's from Gopalganj Science and Technology University, majoring in Environmental Science and System Management. And I was an ex-student of Military College School, Khulna, which is known as MCSK. Okay, so I'll be your instructor for your GK class. So এই পর্যন্ত আমরা 18টা লেকচার 17টা লেকচার শেষ করছি। তুমি আগের ক্লাসের রেকর্ডিং গুলো হ্যাঁ। ম্যানেজমেন্টের কাছে চাইলে প্রোভাইড করবে তোমাকে। এখানে কিছু ক্লাসের রুলস আছে, এটা জাস্ট একটু দেখে নিও। Okay, so in order to get chance in cadet college, you have to give 2 steps of exam. The first step is known as the written exam, where you need to answer about 300 marks questions. Okay, among them, if you get about 270 to 80, you are on the safe zone. And this number, it changes with the passage of the time. Okay, sometimes it can be less, it can be more, but 270 is a safe side. Okay, হ্যাঁ বলো ফাতেমা। হ্যাঁ, একটা জিনিস দেখাবো, আপনি চিনতে পারেন কি? হ্যাঁ দেখাও দেখি ফাতেমা, আমি চিনতে পারি নাকি। So if you score 270, you are on the safe side, and after that there will be vibe. স্যার এটা কি? ওটা আমারও আছে। এটা কি বাবা, আমারও আমি আছে। এটা কি আমি বুঝতেছি না আসলে। মানে অ্যাবাকাস টুল। অ্যাবাকাস টুল। অ্যাবাকাস অ্যাবাকাস, টু। ক্যালকুলেটরের মতো। সো তুমি যদি রিটেনে টিকো, দেন তোমার হবে হলো ভাইভা এন্ড মেডিকেল। ঠিক আছে, তারপর ফাইনালি তোমাদের ক্যাট কলেজ অ্যাসাইন করে দেওয়া হয়, দেন তোমরা হলো আর কি ক্যাট কলেজে যাও। ঠিক আছে, সো এইখানে কিন্তু সবচেয়ে ইজি জিকেতে এবং হলো ম্যাথে ফুল মার্ক তোলা। এইখানে যদি 140 তুলতে পারো, তাহলে কিন্তু বাকি জায়গায় মার্ক তোলা ইজি হয়ে যায়। ইংলিশে তো বরাবরই সবাই ভালো থাকো যারা ইংলিশ মিডিয়ামে থাকি আমরা, বাট বাংলা একটু আমাদের কষ্ট হয় অনেক সময়, তাই না? সো এই তিনটাতে প্রচুর মার্ক তুলে ফেলাইতে হবে। ওকে ফাতেমা, তুমি রুবিক্স কিউব খেলো? পারি না, আচ্ছা, এক সাইড পারি। আমার খালামুন পুরোটা পারে। ওকে। আচ্ছা এই নাবা, যে তুমি পাশে কি বসে ক্লাসে আছে। বুঝতেছো কি বলছি? জি স্যার।
আচ্ছা আচ্ছা স্যার একটা আসিয়ান কতদূর গল্প শেষ শুনান করছিলেন? না? গল্প শোনাবো সমস্যা নেই। যারা কতদূর শেষ আজকে করছিলেন? শোনাতেই হবে, কালকে পরীক্ষা, ভালো মন হয়ে যায় যেন, তাহলে কালকে পরীক্ষায় পাশ করব। স্যার পরীক্ষাতে একটা প্রশ্ন ছিল না, ডটার অফ ডেমোক্রেসি, হুম। ওটা কি পুত্রিকা ছিল না? কেন আং সান সুচি ডটার অফ ডেমোক্রেসি, এই যে হু ইজ নোন অ্যাজ দ্য ডটার অফ ডেমোক্রেসি, আং সান সুচি। মায়ানমার শেষ করছিলাম না যারা, কিন্তু হলো তোমার মালয়েশিয়া পড়াইছিলাম, নো স্যার, মালয়েশিয়া ধরেনি। শুধু মায়ানমার পর্যন্ত পড়ছি তাই তো? স্যার আমাদের তো পরীক্ষার এমন প্রশ্ন ছিল আপনি পড়ানইনি। আচ্ছা তাহলে ভিয়েতনামের কারেন্সি, ক্যাপিটাল, ওগুলো তো আমাদের পড়াননি আপনি। আচ্ছা এগুলো না শেষ করে দিয়ে দেওয়া হয়ে গেছে না? ইয়েস আচ্ছা স্যার। ঠিক আছে, এটা আমি মাথায় রাখবো পরের বার। পরে কি ওগুলো পারছিলা? আম্মু হেল্প করেছে। আচ্ছা যাই হোক, এটা বিষয় না। আমাদের মা- এগুলাই পড়েন। আপনি আমাদের জাপান আর চায়না কবে পড়াবেন? আজকে পড়ান না, খুব সুন্দর দেশ। জাপান এবং চায়না, আচ্ছা পড়াবো, নেক্সট উইকে পড়াবো, যাও নো খুশি। স্যার, আপনি সাউথ Next কোরিয়া week? পড়াবেন। নেক্সট আচ্ছা উইকের বাই দ্য জন্য ওয়ে, অপেক্ষা করব। ওয়েট, একটা জিনিস আমি বুঝি না, শুধু তোমরা না, ক্লাস 6 ক্লাস 5 প্রত্যেকটা বাচ্চা আমার কোরিয়া পড়াবেন কবে স্যার, কোরিয়া পড়াবেন কবে? কোরিয়ার প্রতি এত ইন্টারেস্ট কেন তোমাদের? স্যার কোরিয়া আমাদের ড্রিমল্যান্ড। ও অনেক আচ্ছা সুন্দর। মানে বুঝতে পারছি, মানে তোমরা কি কোরিয়ান সিরিয়াল দেখো প্রচুর না? নো না স্যার, স্যার, কোরিয়া অতটা ভালো লাগে দেখি। না। সাউথ স্যার কোরিয়া স্যার, আমার অনেক ফেভারিট। সাউথ কোরিয়ার হলো কে-পপ দেখি। ও বাবা, আমিও। কে-পপ আচ্ছা আইডল, যা আমি ব্ল্যাক প্রমিস পিঙ্ক। করলাম তোমাদের সব ক্লাসে 3 থেকে 6 পর্যন্ত যারা যারা আছো সবাই আমি নেক্সট দিন কোরিয়া পড়াবো, ঠিক আছে? ভালো একটা লেকচার নিয়ে আসবানি, কোরিয়ার কেপপদেরও রাখবানি লেকচারে, ঠিক আছে? ওকে, আজকে আমরা একটু মালয়েশিয়া প্লাস সিঙ্গাপুর পড়ি, ওকে? আসো। ও বাচ্চারা এই কেপপের জন্য এত পছন্দ করে, বাহ বাহ। আচ্ছা তার মানে দেখছো জেনারেশন বাই জেনারেশন কত চেঞ্জ হয়। আমার মনে আছে আমরা যখন মানে বাচ্চাকালে চাইল্ডহুডে, তো আমাদের এই দেশে তখন বেসিক্যালি ইন্ডিয়ান আর পাকিস্তানি সিরিয়াল এগুলোই চলতো। মানে আমরা মানে আমাদের জেনারেশন পর্যন্ত, ইভেন তুমি 2000 যারা দেখবা যে 1-2 জন্ম, আমাদের জেনারেশনটা দেখবা প্রচুর হিন্দি, উর্দু এই জিনিসগুলো আমরা খুব পছন্দ করি। মানে শাহরুখ খান, সালমান খান বা ক্যাটরিনা কাইফ, মানে যাদের দেখে আমরা বড় হয়েছি, অমিতাভ বচ্চন, এদেরই আমাদের ভাল লাগে বেশি আগের জেনারেশনটা। কিন্তু বর্তমান জেনারেশন, যেমন আমি আমার ফ্রেন্ডের বোন, ছোট বোন, ও বলতেছিল, আমি বলছিলাম, মানে সবাই আমাদের ছোট ভাই বোনরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তো প্রত্যেকের প্রিফারেন্স যখন শুনছিলাম, বাই দ্য ওয়ে ও ঘুমাইছে, ওর একটু ডেকে দিয়ে আসি 1 মিনিট, তো এইচএসসি পরীক্ষা 1 মিনিট। কি কি বললেন? কি নাম বললেন? স্যার চলে গেল। কে-পপের ব্ল্যাক পিঙ্কটা ভালো লাগে। সেম টু মি। আমি অন্য গ্রুপ দেখি, ব্ল্যাক সাউথ পিঙ্ক। কোরিয়ার অনেকগুলো আছে, ব্ল্যাক পিঙ্ক, বিটিএস, টুয়াইস, অনেক, বেবি বেবি মনস্টার। মনস্টার, বেবি মনস্টার। বেবি মনস্টার ভালো লাগে না। ফরএভার আমি একটা গান বের করেছে, আর হলো ব্ল্যাক পিঙ্কের কে যেন গোল্ডেন নামে একটা গান বের করেছে, অনেক সুন্দর, কার্টুনের ক্যারেক্টার দিয়ে গোল্ডেন। ওটা ব্ল্যাক পিঙ্কের না, ওটা টুয়াইস থিমের হ্যান্ড হ্যাঁ টুয়াইস থিম। জানি, কিন্তু ওটা হলো সুন্দর যে কার্টুনের ক্যারেক্টার দিয়ে বানাইছে, ওগুলো অনেক ভালো লাগে। আমার কাছে অতটা ভালো লাগেনি, দেখেছিলাম, গানটাই ভালো। স্যার আসছেন? বিটিএস আগে ভালো লাগতো, এখন এখন খালি আমার ভাই খেপাই বল ই বিটিএস।
আর আমার ভাই খালি ব্ল্যাক পিঙ্ক ব্ল্যাক পিঙ্ক ব্ল্যাক পিঙ্ক। আমার ব্ল্যাক পিঙ্ক অত ভালো লাগে না, আমি অ্যাসপা দেখি ওগুলা দেখি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আমি ভালো আছি স্যার। আচ্ছা ওয়েট করো, শোনো যেটা বলতেছিলাম। তো আমাদের জেনারেশনটা কি হইতো, হিন্দি উর্দু আমরা কিন্তু এই ভাষাগুলো বুঝি মোটামুটি সবাই। এখনকার জেনারেশনের সবাই হলো এই জাপানিজ কার্টুনগুলো খুব দেখে। আমি এটার নামটা ভুলে গেলাম, আমার ভাইয়া ছোট ভাই দেখাইতো। কি জন্য বলে অ্যানিমেটেড কার্টুনগুলোর একটা নাম আছে আলাদা। ডোরেমন। স্যার মানে জাপানিজ অ্যানিমি, ইউর রাইট। সো এই অ্যানিমে দেখতে দেখতে এখনকার বাচ্চারা কিন্তু জাপানিজ ভাষা পারে। সো আমি আর আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি জাপানের একটা স্কলারশিপে অ্যাপ্লাই করতেছিলাম। তো ওই টাইমটা আমরা ডিসকভার করলাম যে আমরা জাপানিজ ভাষা পারলে অ্যাডভান্টেজ হইতো। তো এইটা হলো বর্তমান জেনারেশনের তোমাদের সুবিধা। আর আরেকটা গ্রুপ হলো কোরিয়ান দেখে খুব, এরা হলো কোরিয়ান ভাষাটা বোঝে। ঠিক আছে, তো এইটা কিন্তু কালচারাল এক্সচেঞ্জ বলে এইটারে, যে তোমার সংস্কৃতিটা এতই সুন্দর যে সেটা দেখে আমি আকর্ষিত হয়ে শিখে গেলাম। ঠিক আছে, তো এই যে জেনারেশন বাই জেনারেশন যে চেঞ্জটা, এটা কিন্তু এই কারণে হয়েছে। আর ইংলিশ তো আমরা সবাই পারি, কারণ সবাই ইংলিশ মিডিয়ামে পড়া হয় বলে আর কি, বা ইংলিশ ভার্সনে পড়া হয় বলে। সো আসুন আমরা আমাদের লেখাপড়ার ডিসকাশনে ফিরি, মালয়েশিয়া প্লাস সিঙ্গাপুর। সো মালয়েশিয়া সিঙ্গাপুর আগে একসাথে একটা দেশ ছিল, এটা কি জানো তোমরা? সো ইন দ্য ইয়ার 1957, 31st আগস্ট। কি ব্যাপার ফাতেমা, তুমি হাত তুলতেছো কেন? স্যার হলো সাউথ কোরিয়া আর কি ইস্ট নাকি ওয়েস্ট নাকি কোরিয়া, ওইটা দুইজন নাকি আগে ফ্রেন্ড ছিল, কিন্তু কিসের জন্য আলাদা হয়ে গিয়েছে। এটা কোরিয়ান ওয়ারের ঘটনা, এটা নেক্সট ক্লাস বলবো, এটা স্পয়লার এখন নিও না, ওটা নেক্সট ক্লাসে নাও। ওখানে কোরিয়ান ওয়ার আছে, কিম জং উন যারে তোমরা ডিক্টেটর হিসেবে চিনো, তার দাদার ঘটনা আছে, তার বাবার ঘটনা আছে, অনেক মজার ঘটনা। নাহিয়ান, কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আসো আমরা একটু এই ঘটনায় ফিরি। টুংকু আব্দুল রহমান, ইনি হলো মালয়েশিয়ান ফাদার অফ দ্য নেশন। সেই টুংকু আব্দুল রহমান 1957-এ ব্রিটিশদের কাছ থেকে মালয়েশিয়ার স্বাধীন করে। সো মালয়েশিয়ার একটা খুব বড় প্রবলেম তখন হয়েছিল যে মালয়েশিয়া অনেক উন্নত ছিল এবং সিঙ্গাপুর একটা অনুন্নত রাষ্ট্র ছিল। সো বেসিক্যালি সিঙ্গাপুরে কি হয়েছে, সিঙ্গাপুরে তোমার হলো মানুষজন রাবার চাষ করতো। ঠিক আছে, ওদের রাবার বাদে আর কিছু ছিল না। তো একটা স্টেজে মালয়েশিয়ার মানুষজন সিঙ্গাপুরের মানুষের উপর বিরক্ত হয়ে যায়, হয়ে বলে ওদের আর আমাদের সাথে রাখবো না। So তখন মালয়েশিয়া সিঙ্গাপুর কি হয়, সেপারেটেড হয়। ঠিক আছে, সো তোমরা কি জোলুর ঘটনা শুনতে ইন্টারেস্টেড? মালয়েশিয়ার জোলু। জলুকে স্যার? আচ্ছা শোনো, জোলু একটা মানুষ ছিল, যে করছে কি, ছোটবেলা দিয়ে তার খুব ধনী হওয়ার শখ ছিল, কিন্তু সে আসলে ধনী ছিল না। তো তার একবার খুব একটা ধনী সাইকেল ছিল, তা সে ধরো একটা বন্ধুর গাড়িতে উঠে ছবি তুলতো, বন্ধুর গাড়ি নিয়ে ঘুরতে যে বলতো আমার। তো এরকম খুব একটা রয়্যালিটির তার স্বপ্ন ছিল ছোটবেলায়। তো একদিন সে বাইরের দেশে ঘুরতে গেছে, তা তখন সে ফোন করে বলছে যে বাহরাইনের রয়্যাল ফ্যামিলি আসবে। তো সে অবাক হয়েছে যে একটা ওয়েটার পর্যন্ত তার প্রশ্ন করলো না, বা কোনো অথরিটি তার কোনো প্রশ্ন করি, ফুল ভিআইপি সার্ভিস দিছে। তো জলু তখন বুঝলো যে অ্যাকচুয়ালি টাকা সবকিছু না, ক্লাসটা সবকিছু। তো সে এই এই কারণে দুবাই শিফট করলো, করে রয়্যাল ফ্যামিলির সাথে আস্তে আস্তে সম্পর্ক বানানো শুরু করলো, বড়লোক হবে বলে, বুঝছো? তো সেখানে জানতে পারলো যে দুবাই একটা জায়গা আছে, দুবাই একটা ফান্ড আছে, এই ফান্ডের নাম হলো দুবাই ওয়েলফেয়ার ফান্ড, যেখানে প্রায় $70 বিলিয়ন থাকে। তো সে মালয়েশিয়ায় গেল, মালয়েশিয়ার গভর্নমেন্টে বুঝাইলো যে আমি এরকম দুবাই এরকম একটা জিনিস আছে, তো আপনারা যদি একটা মালয়েশিয়ান ওয়েলফেয়ার ফান্ড খোলেন, তাহলে সেটা আমি দ্বিগুণ করে দেবো, এত বছরের মধ্যে 3 গুণ করে দেবো, প্লাস আপনারও টাকা দিব আপনার পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য। ঠিক আছে, আচ্ছা। সো জোলু এরকম একটা ফান্ড খুলে, মালয়েশিয়ান ওয়েলফেয়ার ফান্ড খুলে, ইচ্ছা মতো প্রাইম মিনিস্টারের টাকা দিতে থাকে। আর সে সেখান থেকে চুরি করে
এত পরিমাণ খরচ করতে থাকে, মানে কোনো নায়িকারে ইনভাইট করছে, তার একটা গাড়ি গিফট দিত, দামি ব্যাগ গিফট করতো, দামি পারফিউম গিফট করতো, 31st করতো 2 দেশে, একটা ধরো আমেরিকায় করছে, আবার আরেকটা তোমার হলো সানসেটে করছে অস্ট্রেলিয়া। এরকম ল্যাভিশ ইনভেস্টমেন্ট করতো, সোশ্যাল মিডিয়াতে খালি ছবি দিত। তো মালয়েশিয়ান মানুষ এক স্টেজে বিরক্ত হয়ে ওইটার ইনভেস্টিগেশন করতে বেরোলো। তখন জানতে পারলো যে এই মানুষের যে ওয়েলফেয়ার ফান্ড, সেটা সে চুরি করে এরকম বিলাসিতা করতেছে। তো তখন এই 2018-এ মালয়েশিয়ার যে গভর্নমেন্ট ছিল, আফটার ইন্ডিপেন্ডেন্স যে পার্টিটা মালয়েশিয়ারে চালাইছে, সেই পার্টি প্রথম ফল হয় হলো 2018-এ। এবং এই কেসের পরে প্রাইম মিনিস্টারও পালায় যায়, ওরও পালায় যাওয়া লাগে, এবং ও আর কখনো সোশ্যাল মিডিয়াতে আসতে পারে না। এবং এই কারণে সে অসুস্থ হয়ে যায়, যে সোশ্যাল মিডিয়াতে মানুষের না দেখে, এবং শেষে সে মারা যায়। তো সে ছিল মালয়েশিয়ার ধ্বংস করার একজন কারিগর। আর মাহাথির মোহাম্মদ, যারে বলা হয় মডার্ন মালয়েশিয়ার ফাদার, ইনি ছিল হলো অ্যাকচুয়াল আর্কিটেক্ট, যার কারণে মালয়েশিয়াটা আসলে ডেভেলপমেন্ট হয়েছে। আর এই আনোয়ার ইব্রাহিম হলো সেকেন্ড পার্টি যারা ক্ষমতায় আসছে তাদের আর কি প্রাইম মিনিস্টার আর কি। সো মোটামুটি মালয়েশিয়া এরকম ছিল। আর সিঙ্গাপুরের ফাদার অফ দ্য নেশন ছিল লি কুয়ান ইউ। তো উনি দেখলো কি, সিঙ্গাপুর তো সবাই চেনো সারা পৃথিবীতে কত উন্নত, তাই না? সো লি কুয়ান ইউন ইনি যে যে কাজটা করলো, ইনি যখন সিঙ্গাপুর হইলো, দেখলো যে আমাদের কাছে কিছুই নাই, এবং আমাদের মানুষের কাছে রাবার বাদে কিছু নাই, এবং এত ছোট একটা জায়গা, এত মানুষ, আমরা কি করতে পারি? তখন সে মাথায় একটা বুদ্ধি আসলো যে আমাদের কিছু না থাক, আমাদের পোর্ট আছে, এবং আমরা এমন একটা জিওলজিক্যাল লোকেশনে আছি যেটা অনেকটা মাঝখানে, মানে মধ্যপ্রাচ্য থেকেও কাছে, এশিয়ার থেকেও কাছে, সব দিক থেকে আমাদের এখানে আসতে সুবিধা হয়। সো সে বেসিক্যালি 5টা বেসিক রাইটে ফোকাস করে কাজ শুরু করলো। প্রথমে তারা কি করলো, হাউজিং প্রবলেম কিভাবে সলভ করবে, এর জন্য রুলস করলো সিঙ্গাপুরে যে কেউ একটার বেশি বাসা কিনতে পারবে না, ঠিক আছে? সো আর সিঙ্গাপুরে যদি কেউ নাগরিকত্ব নেয়, সে বাসা কিনতে পারবে না। সিঙ্গাপুরের বাসা কিনতে হলে প্রথম শর্ত, বাবা মা দুজনের সিঙ্গাপুরের নাগরিক হইতে হবে, এবং ছেলেরও, তাইলে সে পারবে। এইভাবে সে স্কাই স্ক্রিপার্স বানায় হাউজিং প্রবলেম সলভ করলো। দ্বিতীয়, সে ভাবলো যে ট্রান্সশিপমেন্টের ব্যবসা করতে পারে, এই কারণে বিশ্বের সবচেয়ে ভালো এয়ারপোর্ট তৈরি করলো সিঙ্গাপুরে, বিশ্বের সবচেয়ে ভালো পোর্ট তৈরি করলো সিঙ্গাপুরে, এবং ইজ অফ ডুইং বিজনেস এত এত ইজি বানাইলো, মানে সিঙ্গাপুরে যদি তুমি এখন যে কাগজ জমা দাও, কালকে সকাল দিয়ে অফিস করতে পারবা, এত ইজি বিজনেস করা, যাতে সারা পৃথিবী তাদের এখানে বিজনেস আসে। এবং ট্যাক্স এত কম রাখলো, মাত্র 2%, এবং বললো ট্যাক্স 2% একটা শর্তে, কি সিঙ্গাপুরের মানুষ 20% রাখতে হবে চাকরিটা। এইভাবে সে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করলো, ঠিক আছে? ফাইনালি সে এমন একটা হেলথ কেয়ার সিস্টেম বানাইলো যেখানে সারা পৃথিবীর থেকে তার কাছে আসা লাগে। সো কিছু না, কিন্তু বেসিক জিনিসগুলো একটা করছে, কিন্তু সেটারে খুব ভালোভাবে করছে। সিঙ্গাপুরে কিন্তু গাদা গাদা হাসপাতাল না, ওই 2-3টা হাসপাতালই, কিন্তু ওই 2-3টাই সারা বিশ্বের মধ্যে বেস্ট। ইউনিভার্সিটিও 2-3টা, সেটাও গবেষণায় খুব আগায়। তো সিঙ্গাপুর কিন্তু এইভাবে আগাইছে। সে যদি চাইতো সারা দেশে তার ভাস্কর্য সাজায় রাখতে পারত, কিন্তু সে রাখি। আর কিছু খারাপ গুণ আছে, যেমন সে ডিক্টেটরশিপ চালাইছে সবসময়। সিঙ্গাপুরে কোনো পলিটিক্যাল পার্টি হইতে দেয়নি, কারণ পলিটিক্যাল ক্যাম্পেইন করা নিষেধ সিঙ্গাপুরে। শুধু ইলেকশনের 15 দিন আগে বাদে কেউ কোনো পলিটিক্যাল ক্যাম্পেইন করতে পারবে না। দ্বিতীয় হলো মিডিয়া, মিডিয়ার এসে সবসময় কন্ট্রোলে রাখতো, বলতো যে মিডিয়াই সবসময় গুজব ছড়ায়, এবং এরাই দেশের মানে উন্নয়নের জন্য দায়ী। তাই প্রেস ফ্রিডমে হলো সিঙ্গাপুর কিন্তু সবার নিচে, প্রেসে যা দেখাবে তাই দেখবা, ঠিক আছে? এবং সিঙ্গাপুরে কিন্তু চুইংগাম ব্যান্ড, যেন চুইংগাম খেতে পারবা না, নিষেধ, কারণ সে ক্লিনলিনেসে এতটাই বিশ্বাস করতো। সো মোটামুটি এটা সিঙ্গাপুরের ঘটনা। এদের এরিয়া হলো অনলি সিঙ্গাপুর সবচেয়ে খারাপ। 728 কিলোমিটার। সিঙ্গাপুর তাহলে সবচেয়ে খারাপ দেশ। কেন? সিঙ্গাপুর তোমার কি করছে? সিঙ্গাপুরের জন্য আমার গা জ্বলে। কেন সিঙ্গাপুরের গা জ্বলে? সিঙ্গাপুর তোমার মারছে না কাটছে? কি করছে আপনি যেগুলো সিঙ্গাপুর? বললেন, যেগুলো করতে দেয় না, এর জন্য ভাল লাগে না। তুমি শুধু করতে দেয় না এগুলোই শুনছো, আর কোনো এই যে এত ভালো কাজ করছে সেগুলো শুনোনি? সেগুলো শুনছি তো স্যার।
সিঙ্গাপুরে স্কুল তো এখানেও আছে, এখানে কলেজে তো ভালো, এখানে তো হসপিটালও তো ভালো, এখানে সব তো ভালো। তাই হ্যাঁ, কোন জায়গায় বাবা? আমি আইডিয়ালি পড়ি, ওই আইডিয়াল স্কুলও তো অনেক ভালো। একটু র্যাঙ্কিং দেখো তো তুমি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখো তো কোন জায়গায় আছি আমরা। তা বাংলাদেশদের সবাই ট্রিটমেন্ট নিতে সব বড়লোক মানুষরা সিঙ্গাপুরে কেন যায়, অন্য জায়গায় যায় না কেন? বাংলাদেশে 3টে শ্রেণীর ট্রিটমেন্ট হয়, মানে 3 ধরনের। একটা হলো ইন্ডিয়াটা হলো সবচেয়ে কম এক্সপেন্সিভ ট্রিটমেন্ট নেওয়া যায়। ইন্ডিয়ার থেকে আরেকটু এক্সপেন্সিভ হলো থাইল্যান্ড। প্রথমে যারা ইন্ডিয়া বেয়ার করতে পারে ইন্ডিয়ায় যায়, ঠিক আছে। তারপর যারা থাইল্যান্ড বের করতে পারে থাইল্যান্ডে যায়। তারপরে সিঙ্গাপুরটা সবচেয়ে ব্যয়বহুল। এই 3 জায়গায় বাংলাদেশের মানুষ ট্রিটমেন্ট নিতে যায় বেসিক্যালি, ঠিক আছে। সবচেয়ে ব্যয়বহুল ট্রিটমেন্ট হলো সিঙ্গাপুরে, সেখানেও মানুষ ট্রিটমেন্ট নিতে যায়। তো বাংলাদেশ দিয়ে মানুষ ওখানে যাচ্ছে কেন যদি এতই বাংলাদেশি থাকে? সো ভিয়েতনামের একটা কথা বলি। ওয়ান্স আই ওয়াজ টকিং উইথ আ ফ্রেন্ড অফ ভিয়েতনাম, সো I was making him understand about our liberation war, that we got it after doing this much struggle, this. So suddenly that guy stopped me and told me that only 9 months struggle. So I was really shocked because during that time I didn't know any history about Vietnam. Okay. So they told that we have done 29 years of battle for getting Vietnam. হ্যাঁ ফাতেমা বলো। আমি একটু বাংলায় বলবো, ইংলিশে হুম। প্রবলেম আছে। বলতেছি যে আমার একটা ভিয়েতনামের ফ্রেন্ডের সাথে আমি কথা বলছিলাম। সো তারে আমি বুঝাচ্ছিলাম যে আমরা এইভাবে স্বাধীন হয়েছি, 9 মাস যুদ্ধ করছি, এটা করছি। সো সেই ভিয়েতনামের ফ্রেন্ডটা অন কাইন্ড অফ হেসে দিছি, হেসে দিয়ে আমার বলছে যে আমরা 29 ইয়ার্স ধরে যুদ্ধ করে ভিয়েতনাম পাইছি। তুমি বুঝো 29 ইয়ার্স অফ ওয়ার একটা দেশে কিছু থাকে? হ্যাঁ নাইয়ান বাবা বলো। স্যার অতদিন কি মিলিটারি আর্মিরও বেঁচে ছিল? করছে তো, ঘটনা বলবানি তারাও। হ্যাঁ নাইয়ান বলো বাবা। স্যার আমি হ্যান্ড রেজ করিনি। আচ্ছা ফাতিমা বলো। স্যার আমি হ্যান্ডেলস রিমুভ করতে ভুলে গিয়েছি। ভুলে যাও কেন বাবা? আচ্ছা আসো। সো ভিয়েতনাম ওয়ারটা কিভাবে স্টার্ট হলো? ডিড আই টিচ ইউ অ্যাবাউট ওয়ার্ল্ড ওয়ার 2? না। আচ্ছা, সো দেয়ার টু সাইডস, যে কোনো যুদ্ধে 2টা সাইড থাকে। সো ওয়ার্ল্ড ওয়ার 2 একটা সাইডে বলতে হলো অ্যালায়েন্স, যেখানে পৃথিবীর 5টা সুপার পাওয়ার এক ছিল। তোমরা কি এটা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5টা সুপার পাওয়ার এক ছিল? স্যার আচ্ছা, হিটলারে এতই ভয় পাইতো এরা যে 5টা সুপার পাওয়ার এক হয়ে গেছে। একদিকে ছিল আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউকে, এরা একদিকে বন্ধু। আর ওইদিকে ছিল শুধু নাৎজি জার্মানি হিটলারের, ইটালির মুসোলিনি, আর হলো জাপানের হিরোটি। এরা 3জন ছিল একদিকে, আর ওইদিকে 5টা সুপার পাওয়ার। এবং তোমরা অবাক হবা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-এ শুরু হয়েছে, 1945-এ শেষ হয়েছে। 1939 থেকে 1943 পর্যন্ত পুরা টাইমই জার্মানি, জাপান এবং ইটালি লিডে ছিল। এরা রাশিয়া দখল করে ফেলাইছে, ফ্রান্স দখল করে ফেলাইছে, ইউকের জাহাজ মাছ উড়াই দিছে, ইউরোপের অর্ধেক দখল করে ফেলাইছে, আফ্রিকা দখল করে ফেলাইছে। এরকম অবস্থা ছিল। মানে চিন্তা করা যায় আমেরিকা রাশিয়া একসাথে যুদ্ধ করতেছে, তাদের কাউরে রাখিনি কোনো অবস্থায়। প্রথম হারলো ইটালি, তারপর জার্মানি, তারপরও জাপান মেরে যাচ্ছে, খালি খালি কিন্তু নিউক্লিয়ার মারিনি তাদের। আর চায়নারে জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত টর্চার করছে, মানে এরকম অত্যাচার চায়না তাদের জীবনে মঙ্গলদের দ্বারা হয়নি, বুঝছো। 10 লাখ স্লেভস ছিল, সেক্স স্লেভস। বুঝো কি পরিমাণ টর্চার হয়েছে। ওদের মানুষরা দিয়ে যত খারাপ কাজ আছে সব করাইছে চায়নার মানুষ, ইট টানা, এই টানা, ওই টানা। এবং আমেরিকার আক্রমণ করছিল জাপান, কিন্তু পার্ল হারবারের ফার্স্ট আক্রমণ কিন্তু জাপান করে।
আমেরিকায় আজ পর্যন্ত কেউ কিন্তু আক্রমণ করার সরাসরি সাহস পায়নি। অনলি ওয়ান্স হয়েছে এটা, সেটা জাপান করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, একদম ডাইরেক্ট পার্ল হারবারে অ্যাটাক। আর দ্বিতীয় করছিল হলো লাদেন টুইন টাওয়ার হামলা যেটা। তো কত বড় সাহস বোঝো, সেই জবাব দিতে আমেরিকার 4 বছর লাগছিল। 4 বছর পর যে জাপানরা অ্যাটাক করার সাহস পাইছিল, তার আগে পাইনি। মানে কত পাওয়ারফুল কান্ট্রি ছিল এরা, চিন্তা করছো? সো যাই হোক, ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শেষ হয়ে যায়, যখন আমেরিকারা ওয়ার্ল্ড ওয়ার 2 জেতে, তখন আস্তে আস্তে পৃথিবী থেকে কলোনাইজেশনটা সরাচ্ছিল এরা। এই কলোনি করছে কারা কারা? 1 নাম্বার করছে ব্রিটিশ, 2 নাম্বার করছে ফ্রেঞ্চরা, 3 নাম্বার করছে জার্মানরা, 4 নাম্বার করছে পর্তুগিজরা, 5 নাম্বার করছে স্প্যানিশরা, 6 নাম্বার করছে ডাচরা, মানে নেদারল্যান্ড যে কান্ট্রিটা। এই 6টা দেশ সারা পৃথিবীতে কলোনি 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 তৈরি করে রাখছে। সো 1945 এর পরে ভিয়েতনাম তাদের স্বাধীনতা চাইছে। এটা ছিল ফ্রেঞ্চ কলোনি অ্যাকচুয়ালি, এবং এটাকে বলতো ইন্দো চায়না কলোনি, কারণ এখানে অনেক চাইনিজ মানুষ বাস করতো ভিয়েতনাম। সো হোয়াট হ্যাপেন ডিউরিং দ্যাট টাইম, যে 1945-এ এই ধরো ভিয়েতনাম, তো ফ্রান্স ওদের কোনোভাবেই স্বাধীনতা দিবে না, ঠিক আছে? সো ওরা যাতে স্বাধীনতা পায়, এই কারণে কি করলো, সবচেয়ে বেশি হেল্প করলো রাশিয়া। এবং তখন একজন ব্যক্তি ছিল যারা ভিয়েতনামের ফাদার অফ দ্য নেশন বলা হয়, তার নাম ছিল হো চি মিন। সো হো চি মিন কি করে, ফ্রান্সের সাথে যুদ্ধ শুরু করে। এবং আফটার 9 ইয়ার্স অফ লং ব্লাডি ওয়ার, ঠিক আছে, 9 বছর যুদ্ধর পরে 1954-এ ফাইনালি ভিয়েতনাম গেটস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ফ্রান্স। কিন্তু তারা তখনও জানতো না যে এই স্বাধীনতার পরে তাদের সংগ্রাম শেষ হবে না। যে 1954-এ যে তারা স্বাধীন হয়েছে, এখানে যে তাদের যুদ্ধ শেষ হবে না, তারা এটা বুঝিনি। কেন? এইবার আসি মেইন মজার জায়গায়। 1954-এ আমেরিকা দেখলো যে যেহেতু রাশিয়া তাদের হেল্প করছে, তাহলে ভিয়েতনাম রাশিয়ার হয়ে যাবে, মানে সমাজতন্ত্র হয়ে যাবে বা সোশ্যালিস্টিক রিফর্ম হবে। তখন আমেরিকা এটারে 2টা ভাগ করবে। একটা ভাগকে আমরা বলি নর্থ ভিয়েতনাম, একটা হলো সাউথ ভিয়েতনাম, ঠিক আছে? এটা চালাইতো তখনকার সোভিয়েত ইউনিয়ন, মানে রাশিয়া, ইউএসএসআর। এই সাইডটা চালায় আমেরিকা, ইউএসএ। হ্যাঁ, 2টা ভাগ হইলো, নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনাম, বুঝো? এরা ডেমোক্রেটিক, এরা সোশিয়ালিস্টিক। এখন রাশিয়া দেখলো যে যুদ্ধ করলাম আমি ভাই, অস্ত্র দিলাম আমি, সব সাহায্য করলাম আমি, তাহলে আমেরিকা এখানে এসে ভাগ বসাইলো কেন? এবার ওদের মাথা আওলায় গেছে। আওলায় গেলে হো চি মিনরে বলছে যে হো চি মিন, এটা তো হইতে পারে না, তুমি 9 বছর যুদ্ধ করলা, আর ওরা শুধু গণতন্ত্র যাই বলে ওরা একটা দেশের অর্ধেক পেয়ে যাবে। তো হো চি মিন বললো কিসের 2 দেশ, আবার যুদ্ধ করবো। এই যুদ্ধ স্টার্ট হলো 1956-এ, টু মেক ওয়ান ভিয়েতনাম। এইদিকে অস্ত্র দেয় আমেরিকা, ওইদিকে অস্ত্র দেয় রাশিয়া। এই যুদ্ধ 20 বছর পর্যন্ত চলছে। প্রত্যেকটা সোলজার যারা এই ভিয়েতনাম ওয়ারে ছিল, এবং এই ওয়ার বাঁধানোর পিছে একটা শিক্ষিত শয়তান আছে, হেনরি কিসিঞ্জার ছিল সবচেয়ে বড় দায়ী। এই ওয়ারে প্রত্যেকটা সোলজার ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, প্রত্যেকে। স্পেশালি আফিম, মারিজুয়ানা, ঠিক আছে, কোকেইন, এরকম ড্রাগসে মানুষ আসক্ত হয়ে গেছিল অধিকাংশ। এবং এদের দেশের মানুষ কোনোভাবে ভালো থাকতে পারেনি। প্রত্যেকটা মানুষের সম্পদ, যে কোনো কিছু ধ্বংস হয়েছে। হ্যাঁ, পরে 1963 সালে, 1963-তে একজন বুদ্ধিস্ট মাঙ্ক, উনি নিজেরা জ্বালায় দেয়, বলে এটা কি হচ্ছে, আমাদের দেশ নিয়ে 2 দেশের ষড়যন্ত্র সারা পৃথিবীতে। সো বুদ্ধিস্ট মাঙ্ক কি করে, নিজেরা বারিট করে দেয়। এই কারণে সাউথ ভিয়েতনামে তখন একটা সিভিল ওয়ার লেগে যায় যুদ্ধের মধ্যে, এবং একটা আন্দোলন লাগে। সো সেই গভর্নমেন্ট আন্দোলনে দমন করে। ফাইনালি 1967-এ সাউথ ভিয়েতনামে মিলিটারি কু হয়, ঠিক আছে? সো 1967 থেকে সাউথ ভিয়েতনাম দুর্বল হইতে থাকে, মানে ইউএস এর যে সাইডটা। সো 1969-এ আমেরিকা বুঝতে পারে যে তারা এই যুদ্ধে আর টিকে থাকার মতো অবস্থায় নাই। সো তারা কি করে, ফরেন পলিসি চেঞ্জ করে।
চেঞ্জ করে হেনরি কিসেঞ্জাররা পাঠায় একটা রুলস বানাইতে। তারা একটা লি ডাকথো যে ব্যক্তি ছিল সাউথ ভিয়েতনামে, তার কাছে হেনরি কিসেঞ্জাররা পাঠায় যুদ্ধ থামাইতে বলে। এখন সাউথ ভিয়েতনাম চেতে যায় যে এত বছর যুদ্ধ করাইলা, এখন এসে যুদ্ধ থামাচ্ছ কেন? এই নিয়ে এদের একটা কলিশন বাঁধে। ফাইনালি যুদ্ধ 1973-তে যখন আমেরিকা বোঝে আর কিছু দিতে পারবে না, সব শেষ এদের, তখন হেনরি কিসেঞ্জার কিছু চুক্তি মুক্তি করে যুদ্ধটা অনেকটা থামায় ও নোবেল প্রাইজ পায়। ওই যুদ্ধ বাধাইছে, ওই যুদ্ধ থামাইছে, আবার নোবেল প্রাইজ পাইছে। এবং এই হেনরি কিসেঞ্জার এত খারাপ একজন মানুষ যে আমাদের মুক্তিযুদ্ধের সময় ক্ষতি করছে, এবং যত যুদ্ধ বাঁচছে রিক্সটন ক্যাবিনেটের সময়, আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, যার পদত্যাগ করা লাগছে, ঠিক আছে, কারণ সে বিরোধী দলের অফিসে স্পাইওয়্যার লাগাইছিল, এবং তারই অ্যাডভাইজার ছিল হেনরি কিসেঞ্জার। সো হেনরি কিসেঞ্জার নোবেল পায়। ফাইনালি 1976-এ দুইটা ভিয়েতনাম এক হয়, এবং এই যুদ্ধে অলমোস্ট আমেরিকান 60 সোলজার মারা গেছে বলে ভিয়েতনাম ক্লেম করে, এবং আমেরিকা বলে না 12,000 সোলজার মারা গেছে। বাট এটা আমেরিকার খুব একটা বাজে হার ছিল এই যুদ্ধে, ঠিক আছে, তারা খুব বাজেভাবে হেরে এখান থেকে পালাই গেছিল। দেখবা নিউজে অনেক সময় বলে যে সাইরেন যুদ্ধ থেকে আমেরিকান সোলজাররা যেভাবে পালাইছিল, আফগানিস্তানে ওরা এইভাবে পালাইছে। এইটা হলো সেই ওয়ারের হিস্ট্রিটা, ওকে, যেখান থেকে আমেরিকা হারায় পালায়। হ্যাঁ, ভিয়েতনামের ইকোনমি ইমপ্রুভ হয়েছে এরপরে, স্পেশালি হলো এই যে ডয় মই রিফর্ম যেটা ছিল, ঠিক আছে, এটা 1986-এ ইমপ্লিমেন্ট হয়। এরপর একটা ইকোনমিক রিফর্ম আসে ভিয়েতনামে। মেইনলি এটা 4টা জিনিসে ফোকাস ছিল। নাম্বার 1 ছিল ফরেন ইনভেস্টমেন্ট বাড়ানো, এগ্রিকালচার প্রোডাকশন বাড়ানো, এক্সপোর্ট সেক্টরে বাড়ানো। আজকে যে বাংলাদেশের গার্মেন্টস ভিয়েতনামে চলে যাচ্ছে, এটা কিন্তু ওদের ইকোনমির জন্য অনেক ভালো, বাট এই পলিসি কিন্তু ওরা অনেক আগে নিছে, যেটার ফল আজকে পাচ্ছে আর কি। এবং রিসেন্ট রিপোর্ট অনুযায়ী অলমোস্ট তখন 70% মানুষ পভার্টি রেটের নিচে ছিল, সেখান থেকে আজকে ভিয়েতনামে 6%-এর নিচে হলো পভার্টি। সো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এই যে যা বলছিলাম তাই, 6%-এর নিচে পভার্টি। তো ভিয়েতনামের ক্যাপিটাল হলো হ্যানয়। ডয় মই রিফর্ম হয়েছিল 1986-এ। ভিয়েতনাম ওয়ার শেষ হয় হলো আমাদের 1975-এ। সোশ্যালিস্টিক রিপাবলিক একটা কান্ট্রি আছে, এটা কিন্তু ভেরি নিউ। ভিয়েতনাম ইজ অ্যাকচুয়ালি নোন ফর প্রডিউসিং আ গুড অ্যামাউন্ট অফ কফি, এবং খুব কম খরচে তোমরা হলো ভিয়েতনাম ঘুরতে পারবা, বুঝছো, 1 লাখ টাকায় মনে হয় ভিয়েতনাম ঘুরে আসতে পারবা ফ্লাইট কস্ট ছাড়া। এবং ভিয়েতনাম ইজ রিয়েলি বিউটিফুল। মানে আমাদের 1 টাকা সমান মনে হয় ভিয়েতনামের 300-400 ডং হবে, ঠিক আছে। ভিয়েতনাম আসিয়ান জয়েন করে হলো 1995-এ, ঠিক আছে। ফেমাস পোর্ট সিটি ছিল হোচিমিন সিটি, এটাই ওদের পোর্ট সিটি, এটাই ফেমাস। এটা ওদের ফাদার অফ দ্য নেশনের নামে করা হয়েছে, ওকে। Okay, so now let's come to Philippines. Have you heard about the island nation Philippines? Everyone has heard about Philippines. Why? Why everyone has heard about this country? I don't know. Okay, so Philippines is basically an island country with more than 7,500 islands. So it is a very diverse country, and almost 3 countries has always dominated it, and they used to have the colonies. Okay, so actually Philippines built করছিল Spain in 1885, and they ruled Philippines up to 1898. After that, it was taken by USA, and they continued to rule Philippines up to 1942. After that, Japan took that place up to 1945. এবং ওয়ার্ল্ড ওয়ার 2 পরে আমেরিকা আবার ফিলিপিন্স নিয়ে নেয়, যেটা ফাইনালি আমেরিকা ছাড়ে হলো 1992-তে।
বাট অ্যাকচুয়ালি ফিলিপিন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীন হয় 1946-এ, এবং এখানে যে ঘটনাটা ঘটছিল তখন ওরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এশিয়ার একমাত্র খ্রিস্টান কান্ট্রি কিন্তু হলো ফিলিপিন্স, এটা জানো? সো 1972-তে এদের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস সে মার্শাল ল ডিক্লেয়ার করে, ঠিক আছে? তো এর অনেক বছর পরে তার অত্যাচার, এই মিলিটারি অত্যাচার সহ্য করার অনেক বছর পরে 1986-এ কি হয়, মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করে। এটার নাম ছিল পিপল পাওয়ার রেভলিউশন, ঠিক আছে? এবং এই টাইমে এরা পালায় যায়, ঠিক আছে? এবং পোজারন অ্যাকুইনো, যে হলো ওই দেশের প্রথম ফিমেল প্রেসিডেন্ট হয়, সে বর্তমানেও ওই পরিবারই আছে এখন ক্ষমতায়। সো ফিলিপিনের অ্যাকচুয়াল ডেমোক্রেসি এস্টাবলিশ হয়েছে বলতে পারো 1986-এর পরে, ঠিক আছে? আর একমাত্র ইউএস এর বেস যেটা এশিয়ার মধ্যে আছে, এটা আছে হলো ফিলিপিনে। ওকে, এদের ক্যাপিটাল হলো মালিনা, এবং লুজান আইল্যান্ড হলো খুব বিখ্যাত। এডিবি ইডি এদের হেডকোয়ার্টার কিন্তু ম্যানিলাতে। ওকে, আর সুমাত্রা আর ম্যানিলা নামে দুইটা যে টোব্যাকো আছে, এদের খুব ফেমাস, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আর এদের হলো মুসলিম মাইনরিটি একটা কান্ট্রি। আর সুবিক বেটা হলো ইউএস এর এখানে যে বেটা, এখানে মুসলিমরা মিলে একটা ফিলিপিন্স কিন্তু মুসলমানদের অত্যাচার করে, এটা জানো? ফিলিপিন্স হলো মুসলমানরা মাইনরিটি, Yes, sir. ফিলিপিন্স হলো মুসলিম মাইনরিটি। সো মুসলিম ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট নামে 1968 একটা অর্গানাইজেশন খুলে এখানে মুসলিমরা, বেসিক্যালি মুসলিমরা মিন্ডেগো, সুলু আর পালোয়ান এই তিনটা রিজিয়নের তারা স্বাধীনতা চাইছিল, বাট তারা পায়নি, তাদের উপর বারবার অত্যাচার করা হয়েছে। বাট আই অ্যাকচুয়ালি ডোন্ট লাইক দ্য পিপল ফ্রম ফিলিপিন্স। I can still remember during the time of COVID, I was working in a call center in USA. So during that time, I used to have some colleagues from Philippines. So though they were instructors, some of them were good, but I used to see a lot of hatred for Muslim among them. Okay, they used to repeat pork again and again about pork and the forbidden things. Okay, they used to poke us a lot. There was also a colleague of me from Dubai, Bangladeshi citizen, but used to reside in Dubai. So 30 years girl, she used to have 3 children. So they also used to poke about this kind of things. So from that, I got the mentality of the people of the Philippines. Okay, so capital of Philippines is Manila. In 1986, the People Power Revolution occurred. Ferdinand Marcos declared the martial laws, and Cozaron Aquino was the first female president of them. And Philippines is a democratic republic. এরা আমেরিকার কাছ থেকে স্বাধীনতা পাইছে 1946-এ। ইয়ে হয়েছে। Interesting name of the current president, Bongbong Marcos. Okay. The national language is Filipino, and their country currency is peso. Let's come to the Indonesia. স্যার এতগুলো গল্প শোনাচ্ছে, জাপানের একটা ছোট কাহিনী শোনাই দিলেই তো হয়, ওই যে সাউথ কোরিয়ার এতগুলো গল্প শোনাচ্ছে এটা। সাউথ কোরিয়া একটু মজা করে শোনো, পরের সপ্তাহে শোনো, একটু মজা করে বলি নাকি নাকি শুনবা না? আচ্ছা, অনেক মজা হয় জানো। তুমি জাপানের গল্প শুনো, জাপানে এটা হয়েছিল, তুমি শুনবা? আচ্ছা, অন্যদিন বললেন, আজকে যেটা বলছেন সেটাই বলেন, মজা হয়ে যায় না। মজা হয়ে হবে না? নাবা, তুমি কি বুঝতেছো? নাবা, জি স্যার। আর ফিজা, তুমি কি করতেছো ফিজা? ফিজার আর আমার বাসা কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, এত কাছে। যারা গেল কোথায়? বাসা কই, আমার তো বসিলা ডেভেলপার 12 নম্বর রোড 6 নম্বর বাসা, বি ব্লক।
ম্যাডামেরা ব্লক করে দিয়েছে। এই আমার মায়ের ফোন নাম্বার, আমার বাসার অ্যাড্রেস সব মুখস্থ। আচ্ছা, ভেরি গুড, এটা আর বলা লাগবে না, থাক। বসিলা স্যার যখন আপনার যাবে, বাসা কই? আমার বাসা তো খালিশপুর, খুলনা বাসা, বাট আমি বসিলা ওইদিকে গেছিলাম কিছুদিনের জন্য, মোহাম্মদপুরে আমার বসিলাতে। বসা ডেভেলপার 12 নম্বর রোড 6 নম্বর বাসা বি ব্লক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বেশি আইল্যান্ড এলা কান্ট্রি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সাথে আমি ইস্ট টিমোরের ঘটনাও বলবো, কারণ এই দুইটা দেশ এক ছিল আগে। সো 17K islands. Indonesia is having more than 17K islands. Okay, and it is the largest archipelago in the world to form a single state. Okay, তিনটা আইল্যান্ডের নাম বলি আমি। সুমাত্রা সবচেয়ে বড়, সেকেন্ড হলো জাভা, তারপর হলো কালিমান্তান, ঠিক আছে, বর্নিও, সুলাভেসি, পাপুয়া, এরকম কিছু আইল্যান্ডের নাম বললাম আর কি। বলতো ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট আইল্যান্ড কোনটা? স্যার রাশিয়া। আরে আইল্যান্ড, আইল্যান্ড, কান্ট্রি না। আচ্ছা, পৃথিবীর আমি তোমাদের সবচেয়ে বড় আইল্যান্ড হলো গ্রিনল্যান্ড, ঠিক আছে। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে এটার নাম আমি জীবনের প্রথম শুনলাম। ফিনল্যান্ডের রাত হয় না শুনেছি। তুমি গ্রিনল্যান্ডের নাম শুনুনি, এটা শুনে তো আমার অবাক লাগলো। তুমি ডেনমার্কের নাম শুনছো? গ্রিনল্যান্ডটা হলো অ্যাকচুয়ালি ডেনমার্কের। আইল্যান্ড নামে কি কোনো হলো ইয়ে আছে? আইল্যান্ড, বুঝিনি তোমার কথা, আবার বলো। আইল্যান্ড নামে কোনো ল্যান্ড আছে? স্যার আয়ারল্যান্ডের কাছাকাছি তো আয়ারল্যান্ড আছে। আরে বাবা, ও আইল্যান্ড মানে জানে না। আইসল্যান্ডও আছে। আইসল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড তো দুইটা, একটা নর্দার্ন আয়ারল্যান্ড, একটা হলো মেইন আয়ারল্যান্ড। আইল্যান্ড মানে কি স্যার? আয়ারল্যান্ড একটা দেশের নাম, আর আইল্যান্ড হলো কোন একটা ল্যান্ড যেটা চারিদিকে পানি, ঠিক আছে, ওটাকে বলে আইল্যান্ড। ওই যে হলো ইয়ে কক্সবাজারের যে সমুদ্র সৈকত ওরকম। তুমি কি সেন্ট মার্টিনের কথা বলতেছো? কক্সবাজারের কথা বলতেছি। কক্সবাজার আইল্যান্ড না, কক্সবাজার সি বিচ। আহ আইল্যান্ড হলো এখানে তোমার হলো সেন্ট মার্টিন। সেন্ট দ্বীপ, মার্টিনে বাংলায় যেটাকে, যাইনি, কক্সবাজার গেছি। যেটাকে দ্বীপ বলে বাংলায়, ওইটাই হলো আইল্যান্ড। হুম, হ্যাঁ বলো স্যার। স্যার মালদ্বীপস কি আইল্যান্ড? হ্যাঁ, মালদ্বীপসও তো আইল্যান্ড, 300টা আইল্যান্ড নিয়ে গঠিত। জাপানও ওয়ান কাইন্ড অফ আইল্যান্ড। ইন্দোনেশিয়া আইল্যান্ড। সো ইন্দোনেশিয়া, ইস্ট তিমুর একই ছিল। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মুসলিম মেজরিটি কান্ট্রি হলো ইন্দোনেশিয়া, ঠিক আছে। সেকেন্ড পাকিস্তান, থার্ড ইন্ডিয়া, ফোর্থ হলো বাংলাদেশ। আর ইন্দোনেশিয়া কিন্তু ইন্ডিপেন্ডেন্স পাইছে নেদারল্যান্ডের কাছ থেকে স্যার 1940। ইন্ডিয়া কিভাবে হয়? ইন্ডিয়ায় তো প্রায় 16 স্যার কোটি, প্রায় 18 কোটি মুসলিম। আমাদের দেশের চেয়ে বেশি মুসলিম ইন্ডিয়ায়, বলো নাই? তাদের তো পপুলেশন অনেক। মাঝ বরাবর আছে, এইখানেও ফাঁকা ওইখানেও ফাঁকা, মাঝ বরাবর। এবার নষ্ট হয়ে গেল, এটা তো মাঝ বরাবর ছিলাম। আচ্ছা, যাই হোক, ঘটনা আসো। ও না, নাইয়ান কি বলছো আমি বুঝিনি, আবার বলো তো। স্যার ফিনল্যান্ড কি আইল্যান্ড? না না, ফিনল্যান্ড আইল্যান্ড, আইল্যান্ড। স্যার তো নেদারল্যান্ড আছে? বুঝিনি, নেদারল্যান্ড। নেদারল্যান্ড আছে? হ্যাঁ, নেদারল্যান্ডও তো আছে। নেদারল্যান্ড একমাত্র দেশ যাদের আমাদের আর নেদারল্যান্ডের জিওগ্রাফি বা এটা হলো সবচেয়ে সুন্দর মেলে। এখানে নেদারল্যান্ড আমাদের দেশে ইনভেস্ট করে, পরে হলো ওদের দেশে যেগুলো ইমপ্লিমেন্ট করে, বুঝছো, আমাদের সাবজেক্টের জন্য নেদারল্যান্ড বেস্ট। আচ্ছা আসো, 1948-এ কি করছে ইন্দোনেশিয়া? ইন্ডিপেন্ডেন্স পাইছে কার কাছ থেকে? নেদারল্যান্ডের কাছ থেকে।
সো ইন্দোনেশিয়ার ঘটনা কি, এটা একটা মুসলিম মেজরিটি কান্ট্রি এবং এদের অ্যাকচুয়াল ডেমোক্রেসি দো এটা ডিক্টেটরশিপের আন্ডারে ছিল, কারণ ইন্দোনেশিয়ার যে জাতির পিতা ছিল সে স্বাধীনতার পর থেকে ডিক্টেটরশিপে চালাইছে, ঠিক আছে, এবং ওদের অ্যাকচুয়াল ডেমোক্রেসি হয়েছে 1998-এ। সো সুহার্তো পরিবার, এই সুহার্তো কিন্তু আহমেদ সুহার্তো এই কিন্তু পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট, বুঝছো, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কিন্তু সুহার্তো, ঠিক আছে, শ্রীমাভো সুহার্তো যে, যাই হোক সুহার্তো ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিল ইন্দোনেশিয়ার 1967 থেকে 1998। এর টাইমে ইন্দোনেশিয়ার যেমন উন্নয়ন হয়েছে তেমন দুর্নীতি হয়েছে, প্রচুর উন্নয়ন করছে কিন্তু দুর্নীতিও প্রচুর করছে, ঠিক আছে। তো ফাইনালি মানুষজন আন্দোলন করে ওরে 1998-এ কি করছে, নামাই দিছে, ঠিক আছে। সো ইন্দোনেশিয়ার প্রথম ইলেকশন হয় কবে, 1999, এবং নতুন একটা কনস্টিটিউশন হয় এবং ডেমোক্রেসি ওদের শুরু হয়, মিডিয়া ফ্রিডম এনশিওর করে। তো এই সব কিছু শুরু হয়েছে ওদের। May I go to washroom, please? শিওর। ওকে, সো এইভাবে হলো ইন্দোনেশিয়ার যাত্রা শুরু। আচ্ছা, ইস্ট তিমুরের ঘটনাটা এখান থেকে একটু বলি। Sir, may I 1970 go to washroom? যাও, 1975-এ হলো ইস্ট তিমুর পর্তুগিজের কাছ থেকে স্বাধীনতা পায় 1975, ঠিক আছে। সো ফাইনালি এই স্বাধীনতা পাওয়ার পরে কি হয়, এরা হলো তখন তোমার ইন্দোনেশিয়ার সাথে হলো যুক্ত হয়, কিন্তু এরপরে টিল ইস্ট তিমুর পুরাপুরি স্বাধীন হয়েছে তার আগ পর্যন্ত প্রায় 1,02,800 কনফ্লিক্ট হয়েছে ওই দেশে, মারামারি হয়েছে, ঠিক আছে। এবং ইস্ট তিমুর অবশেষে তোমার হলো স্বাধীন হয়েছে 1 জুলাই 2023, এটা একদম রিসেন্ট, এটা মনে রেখো। এদের ফাদার অফ দ্য নেশন হলো চানানা গুসমা, ঠিক আছে, এর আন্ডারে কিন্তু ইস্ট তিমুর স্বাধীন হয়েছিল, ঠিক আছে? আর ওদের যে বাহিনী তার নাম হলো ইন্টারফেট, ইন্টারন্যাশনাল ফোর্স ফর ইস্ট তিমুর, এবং এরা কিন্তু একটা খ্রিস্টান স্টেট ইস্ট তিমুর, বুঝছো, যেটা ইন্দোনেশিয়ার কাছ থেকে ফাইনালি স্বাধীনতা পায় 2023। সো মোটামুটি ইন্দোনেশিয়া আর ইস্ট তিমুর এরকমই কিছুটা ছিল। সো ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হলো জাকার্তা, জাকার্তায় যাবা না কি কেউ? তা জানি না, জাকার্তা চিনি। স্যার ওটা কি কি জিনিস? ওটা হলো জাকার্তা খায়, ওটা হলো রেস্টুরেন্টে একটা ফুড খেতে হয়, খাবা? জাকার্তা। জাকার্তা জাকার্তা। ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হলো জাকার্তা। স্যার এটা আচ্ছা, আমি জানি। প্রায় 31 ইয়ার্স হলো প্রেসিডেন্ট ছিল কে, সুয়ার্তো। সুয়ার্তো রিজাইন করছে 1998-এ। ইন্দোনেশিয়ার ইকোনমিক ক্লাবস হয়েছে 1997, এটা প্রত্যেক দেশেরই হয়। কি হয়েছে ফাতিমা, তুমি ক্লাসে মনোযোগী না কেন? এই স্যার আমি তো শুনছি। আচ্ছা, ইন্দোনেশিয়ারটা কিন্তু একটু এক্সেপশন হয়, এরা কিন্তু স্বাধীন হয়েছে নেদারল্যান্ডের কাছ থেকে, এটা মনে রাখবে। স্যার বলো। ইন্দোনেশিয়ার সব থেকে মজার জিনিস হচ্ছে ওদের হরর মুভি, ওগুলো হচ্ছে অনেক ভয়ানক। কেন, তুমি গেছিলে নাকি? স্যার আমার হরর স্যার, মুভি দেখলে আমার রাতে ইন্দোনেশিয়ার ঘুম horror আসে না। আমার তো হরর মুভি খুব মজা লাগে, আমারও দেখলে মজা রাতে আরো ভালো ঘুম হয়। সব ছেলেদের কেন হরর মুভি ভালো লাগে, আমার তো ঘুমই আসে না রাতে, খালি ওইটার আমার তো কথা মনে পড়ে। ভয় পাও হরর মুভি দেখলে? ইয়েস স্যার, আমি ভয় পাই। মনে হয় এই তো ভূত চলে আসলো রাত্রের বেলায়, ছায়াতে ভূত চলে আসলো, এই তো। তার কনজিউরিং দেখছো? ইয়েস স্যার, কিন্তু আমার সেটা ভালো লাগে না। স্যার ইন্দোনেশিয়ান আমি খালি নান ভূতটা দেখেছি, অনেক ভয়ঙ্কর। মিরর, মিরর দেখছো? নো স্যার। এগুলো দেখো, এগুলো বেশ ভয়ঙ্কর। স্যার আমাকে বললেন না। আচ্ছা আসো। স্যার মিরর কি নেটফ্লিক্সে আছে?
মিরর বেশ পুরনো আমার বুঝছো? স্ক্রিন গেট সামনে আর খোলা নেটফ্লিক্সে রয়েছে, পাইতে হাত পারো, ধরে, সার্চ করে টাকা দেখো। ফেলে মারা যাবে, তাই বলি। আমি তখন সব সার্ভার দিয়ে নামাই, আর এখন তো স্ট্রিমিও নিয়ে নিছি, মানে তুমি স্ট্রিমিও ইনস্টল করো, তোমার নেটফ্লিক্স হাত ধরে কিছু খোলা কিনা রয়েছে লাগবে তো তাই। আপনি কি বা অ্যামাজন ট্যামাজন সব ওর মধ্যে পাবা, বুঝছো? স্যার, শুনলাম হলে অ্যামাজন নাকি এখন এতটুকু আইফোনও বিক্রি করে। ওয়াও, আমার একটা কিনা উচিত, অনেক কিউট। আব্দুল্লাহ এখনই যাচ্ছেন ক্লাস শেষে। আচ্ছা, সো হোয়াট ইজ মোরাল? হোয়াট ইজ কথা মোরাল বলা। এন্ড হিউম্যান? হ্যাঁ, মোরালটা কি আসলে? আচ্ছা, মোরাল ভ্যালুজ সম্পর্কে তোমরা কখনো শুনোনি? মোরাল এন্ড ভ্যালুজ, মোরালটা কি একটা মানুষের? অ্যাকচুয়ালি আমি বলবো বিবেকটাই মোরাল। কি হয়েছে তোমার হাতে যারা? স্যার কিছু না, গ্লু লাগিয়েছি। অ্যাকচুয়ালি মোরাল জিনিসটা হলো একটা মানুষের যে অস্তিত্ব, বিবেক, সবকিছু মিলাই কিন্তু আমরা মোরালটা বলি। কেমন দেখো, আসলে আমাদের কি করা উচিত না কি করা উচিত না, এটা কিন্তু আমরা সবসময় আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি। ধরো, এই যে যদি এই বইয়ের উদাহরণটাই দিই, ওই বাচ্চাটা মনে হয় বলছে যে বাবা তোমার বইটা একটু আমার দাও, ও টান দিয়ে নিয়েছে, "এই তুই আমার বই ধরলি কেন?" তো এটা কি করা উচিত হয়েছে ওর? কি বলে তোমার মোরালে? ও ধরো বই আনতে ভুলে, এখন তুমি যে ওর কাছ থেকে বই তাই বলে টান দিয়ে নিয়ে নিবা? তারপরে আবার এইটা কিন্তু একটা ভালো গুণ, এই যে পাশে ফাঁকা আছে বলে আসো আমার পাশে এসে বসো। তো মোরালটা অ্যাকচুয়ালি আমি বলবো ইটস মোর অ্যাবাউট ইথিক্স, ইথিক্যাল বিষয়গুলো আমাদের ভিতরে, যে আসলে এটা আমার কি করা উচিত নাকি এটা করা উচিত না। মানে মানুষের মধ্যে যেই গুণগুলো থাকা উচিত, কোনগুলো থাকা উচিত না, এটাই হলো মোরাল। ঠিক আছে, যে আমার এটা ভালো, এটা করা উচিত, এটা খারাপ, এটা করা উচিত। ঠিক আছে, নাকি কেউ দেখতেছে না তো একটা খারাপ কাজ করা যাবে? বলো ফাতিমা। স্যার, এটা করা যায় যে হলো আম, কা- হাতে এটা আমার ফ্রেন্ডরা করে, আমাকে না বলে আমি খাচ্ছি আমার টিফিন এবার গাদান তুলে নিয়ে চলে যায়। এটা কি ভালো স্যার? না, অবশ্যই খারাপ জিনিস। আমার সাথে করে সব সময়, আমাকে না বলে আমাকেও টিফিন দেয় না, ওদের ভালো লাগে না। তাহলে ওদেরও তুমি টিফিন দিবা না নাকি? মানে আমি খাচ্ছি, পাশ থেকে নিয়ে চলে যাচ্ছে, জিজ্ঞাসাও করতেছে না। ও, মানে এই ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমাদের টিফিন তো লাস্ট মনে আমরা করছিল ক্লাস 4-এ। মানে তখন টিফিন ব্রেক থাকতো, টিফিন করতাম, তারপর চলে গেলাম 6-এ, তখন থেকে তো আমাদের আলাদা সব কিছু। তো ভালো একটা জিনিস মনে করাই দিলে আর কি ছোটবেলার। তা আমার হয়, আমার খুব বিরক্ত লাগে স্যার। আমি টিফিন খাচ্ছি, তোমরা কি কম করো টিফিন নিজে? আনছি, নিয়ে চলে যাচ্ছে। মানে তাড়াতাড়ি টিফিন করে খেলতে যাও নাকি হলো টিফিনই করো পুরো টিফিন পিরিয়ড ধরে? টিফিন পিরিয়ডে টিফিন খাই, তারপরে খেলতে গিয়ে মিস চলে আসে, বলে শান্ত টিফিন টাইম, টিফিন খাই না। আমার মনে হয়, হ্যাঁ যারা বলো। আর আমি করি হচ্ছে ক্যান্টিন থেকে টিফিন নিয়ে খেলি আর খাই। আমার মনে আছে আমার টিফিন পছন্দ না হলে আমি ওটা চটকায় রেখে দিতাম, ঠিক আছে, ওইটা নিয়ে আসতাম আমার পাশে, বুঝছো? তার যদি আমার টিফিন পছন্দ না হয়, জাস্ট আমার ফ্রেন্ডদের দিয়ে খাওয়াই দি, হয়ে গেল। না, আমাদের আমারই ভালো, তোমাদের আমাকে আম্মু টাকা দেয়, ক্যান্টিন থেকে নিয়ে খাই। তোমাদের এখন শেয়ারিং কালচার আছে, এটা খুবই ভালো। আমাদের সময় আবার এই কালচারটা ছিল না, বুঝছো? শেয়ারিং না, জিজ্ঞাসা করে নিয়ে চলে যায় শেয়ারিং। আমাদের সময় মানে সবাই সবার টিফিনটা আলাদা করতো, টিফিন করে আমরা খেলতে যেতাম, আর ছুটি শেষে খাওয়ার জন্য হলো টাকা দিত, যেটা তোমরা ক্যান্টিন বলতেছো। তখন তার এই ক্যান্টিন ট্যান্টিন এরকম ছিল না, 2001, 2, 3 সাল। তখন বেসিক্যালি হলো বাইরে লেইস, কুরকুরে, মোজো, তখন এগুলোর দাম ছিল 10 টাকা। মুড়ি এইসব দাঁড়ায় থাকতো, ওইখান থেকে আমরা কিছু একটা নিতাম, নিয়ে ওই স্কুল বাসে খেতে খেতে আসতাম। এটা ছিল বেসিক্যালি ক্যান্টিন আমার। স্যার, আমি এখন বাসে যাই।
বাসে যায়। স্যার আমি বাসে করি না, মজা নিয়ে যাই ছুটির পর। হ্যাঁ, ছুটির পরে হলো আমরা আর টিফিন করেছি হলো আমাদের টিফিন পিরিয়ডে হলো ক্যান্টিনে সিঙ্গারা, সমোসা, তারপর রোল, মিটবল এই সব টাইপের জিনিস দেয়। আরে এখন তো মডার্ন হয়েছে, আমি বলতেছি আমার কথা 2002-03 তখন এই ক্যাফেটেরিয়া ফ্যাসিলিটি গুলো ছিল না স্কুলে। আবার ক্যান্টিনের সময় ক্যান্টিন হলো আবার তোমরা ক্যারেট কলেজে আবার খুবই সুন্দর ক্যান্টিন পাবা, ওটা খুবই সুন্দর। আবার সপ্তাহে একদিন ফাস্ট ফুড পাবা। আমি জানি না এখন কি হয়েছে, আমাদের সময় ছিল। আমাদের সময় পরে রেগুলার ফাস্ট ফুড করে দিল প্রিন্সিপাল এসে, বুঝছো? আচ্ছা যাই হোক, এই বলো প্রথম কাজটা আর কি করা উচিত হয়েছে? ওর বই নিচ্ছে তাই টান দিয়ে নিয়ে নিচ্ছে, আমার বই নিলি কেন? তো এটা করা উচিত না। আবার এ এ কত ভালো, এ বলছে আসো আমার পাশে বসো, এটা তো স্যার করা একই উচিত। মানুষ। So, এইটা ভালো কাজ, এইটা খারাপ কাজ, ঠিক আছে? I found a pen in the classroom and gave it to the teacher. The teacher has returned it to its owner. আচ্ছা বলো তো, এটা কি ঠিক কাজ করছে রাজু? কলম পাইছে, ক্লাস টিচাররা দিয়ে দিছে। ঠিক কাজ। ঠিক করেছে স্যার। আচ্ছা, while playing in the school field, I put someone down. আরিশা, এটা কি ও ঠিক করছে? নো স্যার। No, sir. Yesterday, in the classroom, I put ink mark on the dress of a friend from his bag. এটা No, ঠিক sir. করছে ইয়ান? নো স্যার। তোমরা কি এগুলো করো নাকি আবার? No, নো sir. স্যার, সবাই আমার সাথে করবে, কারণ আমি নতুন তাই। স্যার তোমার সাথে এগুলো করে? তুমি ক্লাস টিচারে বলো না? ভয় করে যদি হলো আমাকে বকা দেয়, মার দেয়, এরকম কিছু করে, কারণ ওরা আমার সাথে খেলে না। স্যার তুমি তোমার বাবা মারে বলছো? মা বাবা জানে কত পদ্ধতি দেয়, টিফিন লুকায় রাখবে, এই সেই, কিন্তু করি না, কিছুই করা যায় না। আজকেও হয়েছে এরকম, আমি একজনকে দিছি, ও আমাকে দিছে, কিন্তু আরেকজন এসে আমার কাছ থেকে আরো নিয়ে চলে গেল। স্যার আসলে হলো রিদিশা কি করছে? স্যার হ্যাঁ বলো। আজকে আমার এক ফ্রেন্ডের কলমের কালি শেষ হয়ে একটু ছিল লাস্টে, বের হচ্ছে না, ও ফু দিছে, সব কালি মুখে চলে গেছে। স্যার আমার হয়েছিল ওদের কলমের প্লাস্টিকের কলম শেষ হয়ে গেলে পুরাই হলো ফু দিলে কেমন একটা প্লাস্টিকের পলিথিনের মতো বাবল হয়, ওটা আমার মা করতে গিয়ে আমার বাবা পুরো মুখে কাকে পড়ে গিয়েছিল, আর তোমরা আমার কি বাবা পেন ফাইট পুরো খেলো? গেছে। পেন ফাইট স্যার খেলো? আমি খেলি। জি স্যার। পেন ফাইট খেলো? No, স্যার আমি খেলি, আমি বারবার হেরে যাই। স্যার শোনো, আমি তোমাদের একটা ছোটবেলার ঘটনা মনে পড়ে গেলো তোমাদের এইসব দেখে। তা আমরা প্রচুর দুষ্টু ছিলাম, তখন আমি পড়তাম হলো রোজডেল ইন্টারন্যাশনাল ইংলিশ স্যার মিডিয়াম আমার স্কুলে। বন্ধু আমার টিফিন নিয়ে গিয়ে চলে যাইলে আমি ওর টিফিন নিয়ে চলে যাই। তো তখন আমি করলাম কি, আমরা ক্রিকেট মিউট করে তো নাই না ক্লাসের মধ্যে, মানে একটা কাগজের বল, এখানে আস্তে আস্তে খেলতেছি আমি, ম্যাম ওইদিকে খাতা চেক করতেছে, অনেক খাতা, সামনে সবাই দাঁড়ায় আছে। ঠাস করে একজন এত শয়তান, 6 মারছে, সেই বল যে ম্যাম খাতা চেক করতেছে ওর মধ্যে যে পড়ছে, সবগুলোরে কান ধরে দাঁড় করে রাখলো, একজন আরেকজনের কান স্যার আজকে আবার আমার বন্ধু একটা কলমের কালি শেষ হয়ে গেছে, যে ওইটা মারছে, ওইদিকে বন্ধু একটার গায়ে নিচের গায়ে লাগছে। পরে ম্যাম দিছে না খালি রোবলক্স, বের করে ফ্রি দিছে class ফায়ার, তারপর পাবজি, এই সবে সব আসক্ত। আর স্কুলে রোবলক্স, কেন? ফ্রি ফায়ার, তোমার স্কুলে ফোন তারপর এলাউড? পাবজি। নো তোমার স্যার, ওরা স্কুলে ফোন বাসায় নিতে? খেলে। আমি তো হুম, আমাকে স্যার। যখন বলে, আমি বলি অ্যানিমি কি, রোবলক্স কি, তারপর পাবজি কি, আমিও তারপর Roblox খেলি। এই সব কিছু বলি। তোমাদের স্কুলে ফোন নিতে দেয়? হুম, স্যার।
স্যার ও মানে বলতে চায় কথা বলে এগুলার ব্যাপারে এখনকার আচ্ছা। সবাই হলো রোবলক্স, তারপর ফ্রি ফায়ার, তারপরে এইসব খারাপ গেমে আসক্ত। বুঝতে পারলাম। পাবজি। আমিও তো Okay, রোবলক্স খেলি আচ্ছা ঠিক আছে। রোবলক্স মনে হয় ভালো, আমি কখনো খেলিনি, কিন্তু পাবজি আর ফ্রি ফায়ার ভালো না। আমার ভাইয়া এটা খেলে, ভালো লাগে না, আমি সব খেলি না। খেললে মেকআপের গেম, যত পারো রিয়েল Cooking গেম এর game। খেলবা লাইফে, ওই মোবাইল ফোনের থেকে যত দ্রুত বেরোতে পারো তত ভালো, বুঝছো? ইট ডাজন্ট অ্যাড এনি ভ্যালু। স্যার মোবাইল আমি ফোন তার ইউজ সাথে করবা শুধু ক্রিয়েটিভ কাজ, একা খেলি মানে প্রোগ্রামিং, কোডিং এইসব শিখতে ইউজ করবা। স্যার আজকে আমাদের আমার ফুটবল ম্যাচ ভাই ছিল বোন নাই, ফ্রেন্ড নাই, কেউ নাই, আমি একা একা কি খেলবো? মা বাবাও বাসায় থাকে না। আজকে আমাদের স্যার স্কুলে ফুটবল ম্যাচ ছিল। তাই ফুটবল ম্যাচ ছিল? তুমি কয়টা গোল দিছো? স্যার কালকে নাম দেওয়ার টাইম ছিল, কালকে বৃষ্টি হয়েছে যাইতে পারিনি, আর বন্ধুরা দিছে। আচ্ছা, তুমি গোল দিবা যেদিন সেদিন আমরা বলবা। তুমি কোন পজিশনে খেলো, স্ট্রাইক না ডিফেন্স? স্যার মিডফিল্ড, রাইট উইং, লেফট উইং। নাবা, তুমি কোথায় ফুটবল খেলো? জি স্যার, আমি বুঝতে কথা। বলতেছি যে তুমি ফুটবল খেলো ক্লাস স্কুলে? স্যার আমি কালকেও খেলবো, কালকে আমাদের গেমস আছে। ফুটবল খেলতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, নেক্সট সপ্তাহে কোরিয়া পড়াবো, সমস্যা নেই। কালকে আমাদের গেমস আছে। ঠিক আছে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার।